কাজ আছে বলে আমি মনে করি না। আমার মনে হয় এটা একটা অপব্যাখ্যা, একটা অপপ্রচার। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি বলেন, হরতালের নামে জ্বালাও পোড়াওয়ার আতঙ্ক সৃষ্টি করা হলে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। তিনি জানান, হরতালকে কেন্দ্র করে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যদি গাড়ি রাস্তায় বের করে, সে গাড়িটিকে যদি ভাঙা হয়, আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করা হয়, অতীতের দুটো হরতাল দিয়েছে তারা, সেরকম তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সে দায়িত্ব তো তাদের পালন করতে হবে। সুনির্দিষ্ট অভিযোগের বাইরে কাউকেও গ্রেপ্তার করা হচ্ছে না এবং হবেও না ইনশাল্লাহ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করবে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ব্যবসা বাণিজ্য সহ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাঁচাতে হরতালের মতো কর্মসূচির বিকল্প খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। মার্টেক্সপো 2010-এর সমাপনী সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনের সভাপতি আব্দুল সালাম মুর্শিদি। মার্টেক্সপোর এবারের আয়োজনে রপ্তানিকারকরা $6.5 কোটি স্পট অর্ডার পেয়েছেন বলেও জানান তিনি। সানাউল হকের রিপোর্ট। এবারের আয়োজনে বাটেক্সপো পা রেখেছে 21 বছরে। মেলার প্রায় 150 স্টলে প্রদর্শিত হয়েছে নিট, ওভেন, সোয়েটার সহ বিভিন্ন ধরনের তৈরি পোশাক, কাপড়, পোশাকের অন্যান্য উপকরণ এবং যন্ত্রপাতি। 27টিরও বেশি দেশের 162 জন ক্রেতা এবং 2870 জন প্রতিনিধি অংশ নিয়েছেন মেলায়। এবারে মেলায় বিশেষ আগ্রহ দেখিয়েছে ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ আফ্রিকার ক্রেতারা। $6.5 কোটি রপ্তানি অর্ডারের বাইরেও আরো প্রায় $1 লাখ পণ্য কিনতে দর কষাকষি করে গেছেন ক্রেতারা। তৈরি পোশাককে হরতালের আওতার বাইরে রাখা হয় উল্লেখ করলেও হরতাল ও রাজনৈতিক অস্থিতিশীলতায় ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে বলে এর বিরোধিতা করেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। আমরা যারা ব্যবসায়ী আছি তারা সব সময় আমরা হরতালকে কোনো সময় সমর্থন করে না এবং করিও নি এবং ভবিষ্যতেও আমরা করব না। রাজনৈতিক দলগুলি যদি সকলে ঐক্যমতের ভিত্তিতে কি হওয়া উচিত এবং প্রতিবাদের ভাষা বা হরতালের বিকল্প কিছু, তারা যদি একসাথে বসে যদি একটা সিদ্ধান্ত নেন, তাহলে এই সিদ্ধান্তটা ভবিষ্যতে সকলের জন্য এবং রাজনৈতিক দলদের জন্য, দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য মঙ্গল বয়ে আনবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ক্রেতাদের আগ্রহ অনেক বেড়েছে। এই আগ্রহকে কাজে লাগাতে প্যারিস, মিলান বা লন্ডনের মতো আগামীতে বাংলাদেশেও মৌসুম ভিত্তিক ফ্যাশন শো আয়োজনের কথা ভাবছেন তারা। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। আপিল বিভাগে আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি মামলার লিভ টু আপিলের শুনানি ও আপিল বিচারাধীন থাকার পরও জোর করে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগে বেগম জিয়া দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানি হবে। আলোচিত এই দুই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালতকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা। আদালতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। মাহমুদুর রহমানের আরেকটি রিপোর্ট। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সেনানিবাসের বাড়ি ছাড়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি হবে প্রধান বিচারপতি এবিএম খালিল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। লিভ টু আপিল বিচারাধীন থাকা অবস্থায় খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগে তিনি আদালত অবমাননার মামলা করেন চেম্বার জজ আদালতে। এতে এক সেনা কর্মকর্তা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। একই সাথে 13 নভেম্বরের পূর্বে বাড়ি যেভাবে ছিল সেভাবে রাখারও আবেদন করেন খালেদা জিয়া। এদিকে সেনানিবাসের বাড়ি মামলার শুনানিকে কেন্দ্র করে আদালতের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। 29 তারিখ যে শুনানির দিন ধার্য রয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব যাতে করে হাইকোর্টের নিরাপত্তা, সুপ্রিম কোর্টের নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে এবং সেখানকার যে পরিবেশের পবিত্রতা তা যাতে বজায় থাকে, সে কারণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা অনুরোধ করব যারা হাইকোর্টে যারা আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করেন তারা ছাড়া নিরাপত্তার কারণে অন্য কোনো আইনজীবী দয়া করে হাইকোর্টে আসবেন না। আর অপ্রয়োজনীয় কোনো দর্শনার্থীদেরকে আমরা ডিসকারেজ করব ওই দিন হাইকোর্টে না যাওয়ার জন্য, কারণ এটা হাইকোর্টের নিরাপত্তা এবং পবিত্রতার জন্য অত্যন্ত জরুরি। আলোচিত মামলা শুনানিকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আদালতের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার স্বার্থে অপ্রয়োজনে কাউকে আদালতে না যাওয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি ডাকা হরতালকে গণবিরোধী উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে 14 দল। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান, দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন 14 দল নেতারা। শেখ নাজমুল হক সৈকতের রিপোর্ট। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় 6 মাস পর 14 দলের এই বৈঠক অনুষ্ঠিত হল। এতে বিরোধী দলের আন্দোলনকে গণবিরোধী উল্লেখ করে তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার বিষয়ে আলোচনা হয়। এছাড়া বিএনপির ডাকা 30 নভেম্বরের হরতাল প্রত্যাখ্যান করেন 14 দলের নেতারা। যুদ্ধাপরাধীদের রক্ষা করার যে হরতাল, সেই হরতাল 14 দল প্রত্যাখ্যান করেছে। 14 দল এও মনে করে যে হরতাল শান্তিপূর্ণভাবে হওয়া উচিত, যাতে জানমালের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। 14 দল মনে করে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। আজকে কৃষকের কোনো সমস্যা নাই, শ্রমিকের কোনো সমস্যা নাই, সংসদের ভিতরে কোনো সমস্যা নাই। এরকম একটি পরিস্থিতিতে খালেদা জিয়ার হরতাল আহ্বানটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। এই জন্যে যে খালেদা জিয়ার হরতালে কোনো জাতীয় ইস্যু নেই, সুতরাং এই গণবিরোধী হরতালটা প্রত্যাখ্যান করার আমরা আহ্বান জানাচ্ছি। বৈঠকে সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা সমালোচনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয় সরকারকে। বেশিরভাগই তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন, যেগুলোর ব্যাপারে আরো অনেক কিছু করার প্রয়োজন ছিল এবং আগামীতে করতে হবে, যেমন দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা, সেটার বিষয়ে তারা আরো সচেষ্ট হওয়ার তাগিদ দিয়েছেন সরকারকে। সভায় 14 দলকে আরো সক্রিয় করার লক্ষ্যে জেলা পর্যায়ে সমাবেশ ও প্রতি মাসে 14 দলের বৈঠক অনুষ্ঠানেরও সিদ্ধান্ত হয়। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণ এবং উপযুক্ত দাম নির্ধারণে নিষ্ক্রিয়তার জন্য কেন প্রশাসনকে দায়ী করা হবে না, এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সয়াবিন তেলের দাম বাড়ার বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে 6 আইনজীবী দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ জাকির হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। অনুসারে মূল্য বৃদ্ধির আগে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশন করতে হবে এবং অথরিটিকে এবং ভোক্তাদেরকে জানাতে হবে যে এই কারণে মূল্য বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু এই সকল বিধিবিধান লঙ্ঘন করে সয়াবিনের মূল্য হঠাৎ করে পার লিটার 13 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হয়নি। বিদেশি সংস্কৃতির আগ্রাসনে দেশীয় সংস্কৃতির হুমকির মুখে এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। ক্ষমতায় গেলে দেশীয় সংস্কৃতির বিকাশে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি। সন্ধ্যায় গুলশানে নিজ কার্যালয়ে সময়ের গান নামে সিটির মোড়ক খোলা অনুষ্ঠানে বেগম জিয়া এসব কথা বলেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এই সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন। বিরোধী দলের সংসদ সদস্যদের গণপদত্যাগ গণতন্ত্রের জন্য সহায়ক হবে না মন্তব্য করে তাদের আগামী অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ শেষে তিনি এ আহ্বান জানান। বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগের অনুরোধ জানান স্পিকার। তিনি বলেন, সংসদের বাইরে নানা ইস্যু নিয়ে বিরোধী দল যেসব বক্তব্য দিচ্ছে তা সংসদে এসে বললেই অনেক কার্যকর হতো। সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলতে দেওয়া হয় না, এমন বক্তব্যের সত্যতা নেই বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। তার দাবি, সংখ্যায় অনেক কম হলেও আগের যে কোনো সময়ের চেয়ে বিরোধী দলকে সংসদে বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়। পদত্যাগের হুমকি বা পদত্যাগ করাটা আমি মনে করি গণতন্ত্রের জন্য এটা সহায়ক বলে মনে করি না। সংখ্যা যত কম বেশি যাই হোক না কেন, বিরোধী দল সংসদে এসে কথা বলা উচিত। আগামী অধিবেশনে তারা যেন যোগ দেয়, প্রতিটি দিনের সেশনে যেন তারা যোগ দেয়, এই জন্য আমি তাদেরকে আকুলভাবে আহ্বান জানাই। গভীর সমুদ্র বন্দর আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এই বন্দর স্থাপনের দাপ্তরিক কাজ সারতে একটি দপ্তর স্থাপন করা হয়েছে। এই দপ্তরের উদ্বোধন শেষে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান জানান, বন্দর স্থাপনে অর্থায়ন করতে চীন ও জাপান আগ্রহ প্রকাশ করেছে। শওকত মিল্টনের রিপোর্ট। গভীর সমুদ্র বন্দর সেলের অফিস উদ্বোধন করতে এসে মন্ত্রী জানান, 2016 সাল নাগাদ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে।
পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 55,000 কোটি টাকা। তিনি বলেন, গভীর সমুদ্র বন্দর আইন